নাজমুল ফেরদৌস, আজকে সেশনটির মডারেটর। আমি পুরো সেশনটি আমি চালাবো, জিনিসটা এরকম না মডারেটর মডারেট করবে, ডেফিনেটলি আমার হেল্প লাগবে। সো আমি চাবো যে পুরো সেশনে থাকতে, এবং আজকে যারা পার্টিসিপেন্ট প্রেসিডেন্ট ইলেক্ট যারা আছেন তাদের যদি কোনো কোয়ারি কোনো সময় থাকে তাহলে হ্যান্ড রেজ করলে আমি আসলে কথা বলবো। একবারে সেশন শেষে কোশ্চেন আনসার না নিয়ে মাঝে মাঝে কথা বলবো, এবং মাঝে মাঝে আমি ফিডব্যাকও চাবো। ভার্চুয়াল সেশনের ডিফিকাল্টিস বা চ্যালেঞ্জ হচ্ছে যে আসলে আই কন্টাক্ট হয় না, ইন্টারাকশন হয় না। তো সেই জিনিস, সেই ব্যারিয়ারটি আমরা কতটুকু ওভারকাম করতে পারি দেখি, আমরা একটু ইন্টারাক্ট করার চেষ্টা করব। আর থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের ডিআর ইলেক্ট মুস্তাফিজকে, প্রি পেটস করছে, এটি একটি ভালো উদ্যোগ। পেটস করার আগে যদি আমি জেনে যেতে পারি যে আমার কি কি জানা দরকার, সেই জিনিসটি আমার মনে হেল্প করবে। আর আমার সেশনে আমন্ত্রণ জানানোর জন্য, কিছু বলতে বলার জন্য আমি ধন্যবাদ জানাবো, কারণ এটা হচ্ছে আমার আসলে নিজের প্ল্যাটফর্ম। রোট্রেক্ট হচ্ছে আমার মানে লিডারশিপের আমার যাত্রা শুরু রোট্রেক্টের মাধ্যমে। আমি এখন রোট্রেক্টে যাই হই না কেন, আমি যা কিছু শিখেছি রোট্রেক্ট থেকে শিখেছি। সো রোট্রেক্টই আমাকে রোটারির সাথে পরিচয় করিয়ে দিয়েছে, রোট্রেক্টই আমাকে এই নতুন দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। সো এখানে এসে যদি কিছু বলতে পারি, কিছু করতে পারি, সেটি সবসময় ভালো লাগে। তো আজকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ডিআর ইলেক্টকে। আর আজকে তো লাস্ট ডে, তাই না? আজকে হচ্ছে শেষ দিন। তো শেষ দিন সবার একটি আমাদের এই সেশনটাতে আসলে অনেক কিছু আমরা কভার করব। তো আমি সেশনে চলে যাই। সেশনে যাওয়ার সময় ওকে, স্লাইডটি শেয়ার হয়েছে। আজকে তিনটে টপিক আসলে কভার করতে হবে, যেটি মুস্তাফিজ আমাকে বলেছে। একটি হচ্ছে রোটারি লার্নিং সেন্টার, খুব ইন্টারেস্টিং একটি পার্ট, যদিও আমরা রোটারেটররা খুব অল্পই এটাতে ইনভলভ, কিংবা আমরা এটা ভিজিট করি। আর একটা হচ্ছে কনস্টিটিউশন এন্ড বাইলস। কনস্টিটিউশন এন্ড বাইলস খুব কাটটা একটা বিষয়, মানুষজন আসলে এটা থেকে সবসময় দূরে থাকতে চায়, কিন্তু এটা ছাড়া আসলে ক্লাব পরিচালনা করা একদমই অসম্ভব। সকল নিয়ম কারণ আসলে ডিফারেন্ট বাই কনস্টিটিউশন বাইলস। আর একটা হচ্ছে ক্লাব ফিনান্স, টাকা পয়সা তো ডেফিনেটলি খুব দরকারি। সো আজকে এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাকে তো আসলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। আমি রোট্রেক্ট শুরু করি 2002-তে রোটারি ক্লাব অফ ঢাকা আরবানের মাধ্যমে। ডিআরআর ছিলাম 12-13-তে। এরপরে আরো অনেক কিছু করেছি। রোটেশিয়ার সেক্রেটারি ছিলাম, জেনারেল সেক্রেটারি ছিলাম সেরিক ইন্ডিয়াতে 13-14-তে। এছাড়া কোচিয়ার ছিলাম ফার্স্ট রোটারি জোন ইনস্টিটিউটে, যেটি হায়দ্রাবাদে হয়েছিল প্রথমবারের মতো 2014-এ। এগুলো আসলে বলতে ভালো লাগে, কারণ রোটারিতে অনেক দীর্ঘ সময় পার করেছি, খুব অ্যাক্টিভ ছিলাম, অনেক কাজ করেছি। ব্যাক এন্ডে থেকে কাজ করতে ভালো লাগে, তারপরেও বিভিন্ন সময় ফ্রন্টে এসে কাজ করতে হয়েছে। আর আফটার রোটারি ইয়ার শেষ হয়ে যাওয়ার পরে রোটারিতে জয়েন করি। এখন রোটারিতে আছে। রোটারিতে যেরকম অ্যাক্টিভ ছিলাম, রোটারিতে চেষ্টা করছি সেভাবে সার্ভ করে যাওয়ার জন্য। সো আমি ফার্স্টেই সবার কথা শুনতে চাই, এখানে যারা আছেন। আমি যে ছবিটি দেখাচ্ছি, আপনারা কি বলতে পারবেন এটি কিসের ছবি? একটু আনমিউট করে বলেন। প্রেসিডেন্ট ইলেক্টদের থেকে যে কেউ একটু আনমিউট করে বলেন যে এটি কিসের ছবি। আমরা একটু কানেক্ট হই, আমরা অনেকে ঘুমিয়ে গিয়েছি। মুস্তাফিজ একটু সবাইকে আনমিউট করে দিলে মনে বেটার হবে। আমরা একটু সবাইকে আনমিউট করে দিতে পারি, সবাই মিউট করে রাখি, যখন বলবো তখন আনমিউট করে কথা বলবো। এটা আসলে জুমের কার্টিসি। আমি যে ধরে ধরে সবাইকে আনমিউট করবো মিউট করবো, এটা আসলে না। এতদিন পর আমরা আসলে এই জিনিসটিতে অভ্যস্ত হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, এটা কার্জন হলের ছবি। আচ্ছা, কার্জন হল। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কার্জন হলের ছবি। এটা কোথাকার ছবি আমাকে বলতে পারি? রাজশাহী ইউনিভার্সিটিতে অবস্থিত। রাজশাহী ইউনিভার্সিটি ছবি, তাই না? রাজশাহী ইউনিভার্সিটি একটি ভাস্কর্য। এটা কোথাকার ছবি? এটা খুলনা ইউনিভার্সিটি। খুলনা ইউনিভার্সিটি। খুলনা ইউনিভার্সিটি। হ্যাঁ, গুড। এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি ছবি। আর এটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। জায়গাটা আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা রংপুরের ছবি। ভালো আমরা আছেন? একটু খেয়াল করি, যাদের নয়েজ হচ্ছে তাদেরকে আমরা একটু মিউট করে দিই। ওকে, এই যে অনেকগুলো ছবি দেখলাম না, এই ছবিগুলোর মধ্যে সিমিলারিটি কি আমরা জানি?
এই ছবিগুলোর মধ্যে সিমিলারিটি হচ্ছে সবগুলো আসলে এক একটা ইউনিভার্সিটি। তো আমি যদি বলি যে ইউনিভার্সিটি পারপাস, এই জিনিসটা আমিও জানতাম না। আমি যখন একেবারে ইউনিভার্সিটি শেষে 4th ইয়ারে ওই সময় আমি এই জিনিসটা আবিষ্কার করি যে আসলে ইউনিভার্সিটি যে তৈরি করা হয়, ইউনিভার্সিটি কিন্তু সার্টিফিকেট দেওয়ার জন্য তৈরি করা হয় না, একজন ছাত্রকে শিক্ষিত করার জন্য তৈরি করা হয় না, একজন ছাত্রকে একটা ব্যাচেলার ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি কিংবা পিএইচডি ডিগ্রি দেওয়ার জন্য কিন্তু ইউনিভার্সিটির সৃষ্টি না। ইউনিভার্সিটির উদ্দেশ্য হচ্ছে মানুষের মাঝে জ্ঞানের পিপাসা তৈরি করা, কি জানতে হবে সেই জিনিসগুলো, সেই টপিকস গুলো ধরিয়ে দেওয়াই হচ্ছে ইউনিভার্সিটির লক্ষ্য। আসলে এই জিনিসটি একটু শেয়ার করা হচ্ছে, একটু আইস ব্রেকিং করা, আর একই সাথে আজকে আমাদের যেই সাবজেক্ট, সেই সাবজেক্টটাও একটু কানেক্ট করা, যে আমি আসলে আজকে সবকিছু শেখাতে পারবো না, সামনে পেটস হবে, সেখানে ডেফিনেটলি অনেক ডিটেলস আলোচনা হবে। আজকে আমার এই 10-15 মিনিট করে যে সেশনগুলো হবে, এই সেশনগুলোতে আমি একটু ধরিয়ে দিব, আপনাদের একটু জানানোর চেষ্টা করবো যে আসলে কি আছে। বাকিটা কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে, বাকিটা আপনাদেরকে এক্সপ্লোর করতে হবে। শুধু আমি জানাবো যে না এই জিনিসটা আছে, এই জিনিসটা জানা যায়, এই জিনিসটা করা যায়। সো ফার্স্ট হচ্ছে রোটারি দি লার্নিং সেন্টার। লার্নিং সেন্টার নামে খুব পরিচিত এবং এটি মোটামুটি খুব পপুলার হয়েছে রোটারিতে, কারণ রোটারি সম্পর্কে মানুষজন অনেক কিছু জানতে চায়। এটি একটি অনেক বিশাল অর্গানাইজেশন, 100 বছরের পুরাতন একটি অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন অনেক নিয়ম কানুন আছে, অনেক কিছু করার আছে, কিন্তু আসলে কিভাবে করতে হবে সেটি জানার জন্য অন্যর দ্বারস্থ না হয়ে এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে সব ডিটেলস এখানে বলা আছে। এবং আরেকটি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই জিনিসগুলো টাইম টু টাইম আপডেট হয়। তো আমরা যখন লার্নিং সেন্টারে যাব তখন আমরা এই জিনিসগুলো এই সেশন, এখানে বিভিন্ন ট্রেনিং সেশন আছে, সেই জিনিসগুলো জানতে পারবো। সো লার্নিং সেশনে আসলে যেতে হলে কি করতে হবে? সেটি যদি না থাকে তাহলে আমি অনুরোধ করব যে সেটি যাতে সবার মাই রোটারি অ্যাকাউন্টটি করে ফেলে। সো আমার মাই রোটারি অ্যাকাউন্ট আছে, আমি মেম্বার। এরপরে আমাকে যেটি করতে হবে যে আমরা ওই ফাইন্ড আউট করবো কোথা থেকে যে আমি লার্নিং সেন্টারটি কোথায় আছে। লার্নিং সেন্টারটি আছে হচ্ছে www.rotary.org। এই ওয়েবসাইট থেকে মাই রোটারিতে লগ ইন করে আমি লার্নিং সেন্টার ফাইন্ড আউট করতে পারবো। ইভেন ডিরেক্টলিও আমি learn.rotary.org এখান থেকেও আমি গিয়ে আমি লার্নিং সেন্টারে অ্যাক্সেস করতে পারবো। লার্নিং সেন্টারে আমরা যখন ঢুকবো তখন আমরা এরকম একটা ক্যাটালগ দেখবো। এটি নতুন একটি ইন্টারফেস, আগে একটু অন্যরকম ছিল, কিন্তু এখন যেটি হয়েছে এখন মানে সাবজেক্ট অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী ডিফাইন করা হয়েছে। যেমন রোটারি সম্পর্কে জানতে চাইলে আমরা এখানে ঢুকতে পারি, ক্লাব লিডারশিপ সম্পর্কে জানতে পারলে, ডিস্ট্রিক্ট লিডারশিপ সম্পর্কে যদি জানতে চাই, মেম্বারশিপ, প্রফেশনাল ডেভেলপমেন্ট, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে এখানে ক্লাসিফাইড করে রাখা হয়েছে বিভিন্ন ডকুমেন্ট। আমরা এখান থেকে এই জিনিসগুলো জানতে পারবো। এখানে কিন্তু শুধুমাত্র যে রোটারি রিলেটেড ইস্যুই আছে তা না, এখানে দেখেন একটা প্রফেশনাল ডেভেলপমেন্ট বলে একটা ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিতে যদি আমরা জয়েন করি তখন আমরা এখানে প্রফেশনাল ডেভেলপমেন্ট করা যায় আমাদের, সেই জিনিসগুলো ওইখানে অনেক কিছু আছে। এবং এটি বেসিক্যালি আমরা জানি যে রোটারি ইন্টারন্যাশনাল টোস্ট মাস্টারের সাথে একটি মিউচুয়াল এগ্রিমেন্ট করেছে, যে টোস্ট মাস্টার আসলে স্পিকিং, পাবলিক স্পিকিং স্কিল নিয়ে বেসিক্যালি কাজ করে। সো তাদের এক্সপার্টিস, তাদের এক্সপিরিয়েন্স গুলো তারা এখানে শেয়ার করে। সো তার মাধ্যমে রোটারিও এই ডকুমেন্ট গুলো এখানে প্রিজার্ভ করছে এবং রোটারিয়ানরা এবং রোটারেটররা এখান থেকে সেই জিনিসগুলো জানতে পারবে। আমাদের মাই রোটারিতে আমাদের যে আমরা যদি সার্চ করি আমরা যেগুলি পাবো সেটা হচ্ছে কোর্স ক্যাটালগ থাকবে, মাই ড্যাশবোর্ড থাকবে, লার্নিং টপিকস সম্পর্কে জানা যাবে, মাই ফেভারিট যদি আমি কিছু ফেভারিট করে থাকি সেগুলো জানতে পারবো, কোশ্চেন অ্যান্সার থাকবে, অ্যাক্টিভিটিস থাকবে। সো আমি যদি ড্রপ ডাউন থেকে আমি সিলেক্ট করি, যেমন প্রথমে যদি আমি লার্নিং টপিক সিলেক্ট করি তাহলে এরকম একটা উইন্ডো ওপেন হবে যেখানে বিভিন্ন লার্নিং টপিকস গুলো এখানে আমি দেখতে পাচ্ছি। আমি আমার প্রয়োজন পছন্দ মতো সিলেক্ট করে আমি সেইগুলো কিন্তু সার্চ করতে পারবো। চাই তাহলে আমি এখান থেকে এই জিনিসগুলো আমি দেখতে পারবো। সো এটি হচ্ছে মাই ফেভারিটে গেলে আমি আসলে এই মাই ফেভারিট, আমি যদি যে জিনিসগুলো ফেভারিট করে রাখবো সেই জিনিসগুলো আমি সেখানে দেখতে পারবো। এরপর হচ্ছে কোশ্চেন এন্ড আনসার। এই লার্নিং সেন্টারে এটি একটি চমৎকার বিষয়, এখানে আমি বিভিন্ন বিষয়ে কোশ্চেন করতে পারি, আমার কোয়ারিজ
বিষয়গুলো আমার কনফিউশন আছে সেই বিষয়গুলো বিশেষ করে আমি সেই সম্পর্কে জানতে পারবো। আমি যখন কোশ্চেন করব তখন কি হবে, তখন যারা এই বিষয়ে এক্সপার্ট, যারা এর উত্তরগুলো জানে তারা কিন্তু সেখানে অ্যান্সার করবে, এবং একটি অ্যান্সার না, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ডিফারেন্ট টাইপ অফ যারা লিডার আছে ওয়ার্ল্ডের রোটারি লিডাররা, তারা কিন্তু তার উত্তরগুলো দেয়। সো এই জিনিসগুলো খুব ক্লিয়ার হয়ে যায় এখানে। এটি একটি ভালো প্ল্যাটফর্ম। মাই অ্যাক্টিভিটিস, এটি আসলে আমি মাই লার্নিং সেন্টারে কি কাজ করছি, কি কি সেশন করেছি তার একটি আপডেট এই মাই অ্যাক্টিভিটিস এই পার্টে ঢুকলে আমরা দেখতে পারবো। আর হচ্ছে মাই ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা হচ্ছে যে আমার অবস্থান কি, আমি কি কি অ্যাক্টিভিটিস করেছি। এখানে একটা ইন্টারেস্টিং পার্ট আছে, সেটি হচ্ছে যারা লার্নিং সেন্টারে লার্ন করে তারা হচ্ছে পয়েন্ট আর্ন করে, এবং লার্নিং সেন্টারে যদি কন্ট্রিবিউট করে তাহলে তারা পয়েন্ট আর্ন করে। তো ওয়ার্ল্ড ওয়াইড পয়েন্টটা বেশি থাকে। তো সে তার লিডার্স বোর্ড আছে, মানে যারা সবচেয়ে বেশি পয়েন্ট আর্ন করেছে এরকম 10 জনের একটা নামের লিস্ট আছে। তো আমাদের জন্য এটা ভালো যে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন এই লিডার বোর্ডের প্রথম সারিতেই আছে। তো এটি দেখলে ভালো লাগে যে না, আমরা যারা বাংলাদেশে আছি বিশেষ করে 3 to 8 এবং 8 থেকে বোথ ডিস্ট্রিক্ট থেকেই তারা হচ্ছে লার্নিং সেন্টারে অনেক বেশি কন্ট্রিবিউট করছে, অনেক বেশি লার্ন করছে। যারা রোটেটর আছে তারা যখন লার্ন করবে তাদের এই বোর্ডে তাদের নাম আসবে। এটা হচ্ছে যে আমি তো আসলে অনেক টপিকস এর কথা বললাম, লার্নিং সেন্টারে গিয়ে অনেক কিছু জানতে পারবো, কিন্তু রোটেট সম্পর্কে লার্নিং সেন্টারে কি আছে আমরা চিন্তা করতে পারি যে লার্নিং সেন্টার বেসিক্যালি রোটারির জন্য, ওইখানে মানে রোটারি এই সব টপিকস। এটা হচ্ছে ঠিক যে হ্যাঁ রোটারি টপিকস অনেক বেশি, রোটারির অনেক কিছু এখানে কভার করা হয়েছে। তবে রিসেন্ট টাইমে রোটারি নিয়েও বিভিন্ন ডকুমেন্ট এখানে আপডেট করা হচ্ছে, আপলোড করা হচ্ছে। আমরা গেলে রোটারি সম্পর্কে আমাদের এই আইডিয়াগুলো এখান থেকে কিন্তু আমরা পেতে পারি। সো লার্নিং সেন্টার নিয়ে যদি আর কারো কোনো কোশ্চেন থাকে, আমি আসলে এই সময় কোশ্চেনটা নিয়ে আমার মনে হয় আমরা আমাদের কনস্টিটিউশন আমরা বাইলসে ঢুকে গেলে এটা হয়তো আমার মাথা থেকে বের হয়ে যেতে পারে। লার্নিং সেন্টার নিয়ে মোটামুটি বলবো যদি হ্যান্ডিস থাকে এই টপিক সেকশনে, তাহলে আমি উত্তর দিতে যাচ্ছি। আমাদের কি কোনো হ্যান্ড রেজ আছে? হ্যান্ড রেজ করার অপশন আছে, অথবা নিজে আনমিউট করে কথা বলতে পারবেন। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকসে চলে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে কনস্টিটিউশন এন্ড বাইলস। কনস্টিটিউশন এন্ড বাইলস, হ্যাঁ সেটাই। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি বলেছি যে আমি প্রতি চ্যাপ্টারে আসলে কোশ্চেনগুলো নিয়ে নিতে চাই, একবারে শেষে না হয়ে। ওকে, কোশ্চেন নিয়ে না তাহলে আমরা নেক্সট টপিকসে চলে যাই। কনস্টিটিউশন বাইলস। কনস্টিটিউশন বাইলস নিয়ে আসলে বলতে হলে যেটি যেতে হবে, আমি ডিরেক্ট কোনো স্লাইডে না গিয়ে কনস্টিটিউশনে চলে যাই। আমাদের কনস্টিটিউশন রোটেটের একটি স্ট্যান্ডার্ড রোটেট ক্লাব কনস্টিটিউশন আছে, যেটা আড়াই থেকে প্রেসক্রাইব করা। আমার মনে হয় আমার এখানে একটা নেটের সমস্যা হচ্ছে, আমি আসলে ল্যাপটপ আর মোবাইল দুইটাই একসাথে। আমার মনে হয় আমার ল্যাপটপে একটু ছিল, এটা একটু ওকে ঠিক আছে। নেটওয়ার্কে প্রবলেম থাকলে মেবি টার্ন অফ ভিডিও করে কথা বললে ক্লাব কনস্টিটিউশন ক্লিয়ার কথা শোনা যাবে। হ্যাঁ আমি কন্টিনিউ করছি। ওকে, স্ট্যান্ডার্ড রোটেট ক্লাব কনস্টিটিউশন। স্ট্যান্ডার্ড রোটেট ক্লাব কনস্টিটিউশনটা বেশি সুযোগী। আমরা এখানে যেটি করতে পারবো, আমাদের ক্লাবের নাম লিখতে পারবো, স্পন্সর যদি থাকে স্পন্সর ক্লাবের নাম এখানে লিখতে পারবো। আর এর বাইরে আসলে কনস্টিটিউশনের সবকিছু ডেসক্রাইব করা আছে, যেমন আমি খুব কুইক ঠিক বলে যাই, কারণ আসলে কনস্টিটিউশন নিয়ে কথা বলতে হলে অনেক সময় লাগবে, আমরা ডিটেলসে যাবো না। এখানে কনস্টিটিউশন কি কি কভার করে সেই জিনিসগুলো শুধু বলি। পারপাস হিসেবে বলা হয়েছে আসলে রোটেট ক্লাবের পারপাস কি, সেই জিনিসটা এখানে কভার করেছে। স্পন্সরশিপ, যে রোটেট ক্লাব কিভাবে স্পন্সর হবে,
সেই জিনিসটি বলা হয়েছে। একাধিক স্পন্সর থেকে কিভাবে থাকবে সেই জিনিসটি এখানে কভার করেছে। নেক্সট আমরা যদি দেখি যে মেম্বারশিপ, যে রোটারি ক্লাবের মেম্বারশিপ কি হবে, রোটারি ক্লাবের মেম্বারশিপ 18 বছরের বেশি হতে হবে, এই জিনিসটা এখানে বলা আছে। সো আগে এটি ছিল 18 থেকে 30, কিন্তু আমরা জানি যে রিসেন্ট টাইমে এটি চেঞ্জ ওভার, যার লাস্ট লিমিট এখানে বলেনি, তবে কনস্টিটিউশনটা এইভাবে আপডেটেড। একটি নতুন ক্লাব করতে হলে 12 জন মেম্বার নিয়ে ক্লাব করতে হবে, এই কথাটি এখানে বলা আছে। ক্লাবের মেম্বাররা কিভাবে হবে সেটি বলা হয়েছে। মেম্বার টার্মিনেট করতে হলে কিভাবে করতে হবে সেটি বলা হয়েছে। যে টার্মিনেশনে বলা হচ্ছে 2/3 মেম্বার লাগবে, ভোটের জন্য 2/3 অফ অল দ্য মেম্বার্স ইন গুড স্ট্যান্ডিং, এটি বলা হয়েছে। ওকে, দেন মেম্বারশিপে মিটিং আসছে, মিটিং এর কথা বলা হয়েছে। মিটিং আসলে অ্যাজ পার বাইলজ অনুযায়ী মিটিং এর ঠিক হবে, যে আমরা কয়টা মিটিং করবো, কিভাবে মিটিং করবো, এই জিনিসগুলো এখানে ঠিক হবে। তারপর হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর মিট করবে, অ্যাজ পার বাইলজ বোর্ড অফ ডিরেক্টর মিটিং হবে। দেন মিটিং এর ডিউরেশন কি হবে, এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। এরপরে আসছে হচ্ছে কমিটি। কমিটি যদি দেখি যে কমিটিতে কি কি রকম কমিটি থাকবে, কি কি কমিটি হবে, সে তার একটি গাইডলাইন দেওয়া হয়েছে, যে প্রয়োজন অনুযায়ী কমিটি প্রেসিডেন্ট ফর্ম করবে। অফিসার এন্ড ডিরেক্টর, আমাদের ক্লাব প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, অ্যাডিশনাল অফিসার হতে পারে, ডিরেক্টর যারা, তারা অডিট অফিসার হবে, সেই জিনিসগুলো বলা হয়েছে, সেই গাইডলাইন গুলো দেওয়া হয়েছে। কনস্টিটিউশনে আসলে একটি বেসিক গাইডলাইন, ওভারঅল গাইডলাইন দেওয়া হয়েছে। বাইলজে সেই জিনিসগুলো ডিফাইন করা হয়েছে, যে একটি ক্লাবে কয়জন ডিরেক্টর হবে, কয়জন সার্জেন্ট, মানে ওই জিনিসগুলো আসলে বাইলজ অনুযায়ী হবে, কিন্তু কনস্টিটিউশনে জাস্ট স্ট্রাকচারটি বলা হয়েছে, এটি কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। এই জিনিসগুলো বলা হয়েছে। এই জিনিসগুলো এই কমিটি বোর্ডে কভার করেছে। অ্যাক্টিভিটি এন্ড প্রজেক্ট, অ্যাক্টিভিটি এন্ড প্রজেক্টে বলা হচ্ছে যে রোটারি ক্লাবগুলো কি ধরনের অ্যাক্টিভিটিস করবে, এই অ্যাক্টিভিটিস গুলো প্ল্যানিং, অর্গানাইজিং, ফাইন্যান্সিং, কন্ডাক্টিং কিভাবে হবে, জয়েন্ট প্রজেক্ট যদি হয় তাহলে জয়েন্ট প্রজেক্টের কিভাবে শেয়ারিং হবে, সেই জিনিসগুলো এই কনস্টিটিউশনে এই পার্টটা কভার করা হয়েছে। ফিস এন্ড ডিউটিস, ফিস এন্ড ডিউটিস এ বলা হয়েছে যে ফিস দিতে হবে, ডিউস, সরি, ফিস এন্ড ডিউস, ডিউসটা কি হবে সেই জিনিসটা এখানে বলা হয়েছে, এবং সেটা কিভাবে বাইলজ অনুযায়ী ঠিক করতে বলা হয়েছে। ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস গুলো কথা এখানে বলা, এক্সেপ্ট কনস্টিটিউশন এন্ড বাইলজ, এই বাইলজে টি একসেপ্ট করে নিতে হবে। কনস্টিটিউশন বাইলজ কিভাবে ক্লাবে মিটিং করে সেই জিনিসটি বলা হচ্ছে। বাইলজের ব্যাপারে বলা হয়েছে যে রুটের আড়াইটি কমান্ডেড রুটের বাইলজ আছে, বেশ কিছু ফ্লেক্সিবিলিটি আছে। আমরা যখন বাইলজ নিয়ে কথা থাকতে হবে, পরিচালিত হবে, এই জিনিসগুলো মেনটেন করতে হবে। ডিউরেশন বেসিক্যালি একটি ক্লাবের ডিউরেশন কত হবে, এখানে স্পেশালি ক্লাব অফিসার যারা থাকে তাদের ডিউরেশনের কথা বলা হয়েছে। তো সেই জিনিসগুলো ডেফিনেটলি ফলো করতে হবে। আমরা জানি যে আমাদের রোটারি বছর হচ্ছে 1 বছরের, সেই 1 বছরের ডিউরেশন অনুযায়ী আমাদের অ্যাক্টিভিটিস করতে হবে। আর্টিকেল 14 এ আছে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। সো এই কনস্টিটিউশন বাইলজ এর যে চেঞ্জ হবে, সেটি কিভাবে চেঞ্জ হবে সেটি বলা হয়েছে। সেটি যদি কোনো চেঞ্জ হয়, সেটি চেঞ্জ হবে এবং অটোমেটিক্যালি সেটি অ্যাডপ্ট হবে এই কনস্টিটিউশন। সো এটি হচ্ছে কনস্টিটিউশন। আমি খুব ফাস্ট গেলাম, কারণ আসলে কনস্টিটিউশন পরে যে কনফিউশন হবে। আমি আমার এক্সপিরিয়েন্স বলি, আমি যখন 2002 তে আমরা যখন রোটারি ক্লাব শুরু করি, আমরা একটা নতুন ক্লাব ছিলাম এবং আমাদের কারো রোটারি এক্সপিরিয়েন্স ছিল না। তো অ্যাজ এ চার্টার মেম্বার হিসেবে আমার দায়িত্ব ছিল আসলে এই জিনিসগুলো পড়া। আমার চার্টার প্রেসিডেন্ট আমাকে দিয়েছিলেন যে কনস্টিটিউশন, বাইলজ, ক্লাবের নিয়ম কানুনগুলো, এগুলো যেহেতু ইংলিশে এগুলো পড়ে এগুলো ক্লাব মেম্বার থেকে বোঝানো। আমি এগুলো যখন পড়া শুরু করি তখন আমার অনেক কনফিউশন হয় যে এটা কি, কেন, কিভাবে করতে হবে। তখন আমার যে সিনিয়র রোটারিরা ছিল তাদের কাছ থেকে আমি হেল্প নিতাম, সিনিয়র প্রেসিডেন্ট, তাদের কাছ থেকে হেল্প নিয়ে আমি এই জিনিসগুলো সলভ করতাম। এবং আলটিমেটলি ওই সময় আমি পড়ার কারণে আসলে কনস্টিটিউশন বাইলজ নিয়ে অনেক কিছু জানতে পেরেছি, এবং পরবর্তী সময় আমার রোটারি লাইফে, আমার ইয়ারে আমার এই পড়াগুলো খুব কাজে লেগে গেছে। আমি বলবো যে প্রেসিডেন্ট হওয়ার আগে অ্যাটলিস্ট আমরা যেন কনস্টিটিউশন গুলো পড়ে নিই। সো নেক্সট আমরা চলে যাব হচ্ছে, আমরা চেষ্টা করব যে কনস্টিটিউশন এবং বাইলজ এগুলো ডাউনলোড করে আমাদের কাছে রাখতে, কারণ যে কোনো সময় যখন দরকার হবে তখন আমরা
এই রেফারেন্স হিসেবে এই জিনিসগুলো help দিতে পারে। আচ্ছা, তো standard constitution রোটারি ক্লাব বাইলস আসলে আমাদের অনেক কিছু এখানে আমাদেরকে ফিল আপ করতে হবে। এটা ক্লাবের ডিসিশন অনুযায়ী হবে। ক্লাবের নাম তো আমরা জানি, সেটি হবে আমাদের চার্টার অনুযায়ী হবে। এই ক্লাবটি বাইলস এর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এটি হচ্ছে রোটারি ক্লাবকে অ্যাডপ্ট করতে হবে। সো সেই কারণে এখানে কিন্তু প্রিভিয়াস রিভিউ ডেটটা বলতে হয় এবং কবে নতুন অ্যাপ্রুভ হয়েছে সেই জিনিসটি এখানে মেনশন করতে হয়। ডেফিনিশন গুলো এখানে এসেছে, যে ফার্স্টে বাইলস এর ডেফিনিশন গুলো দেওয়া হয়েছে, বোর্ড বলতে কি বোঝায়, ডিরেক্টর কারা, মেম্বার কারা, পুরাম আমরা এখানে বাইলস বলে দেওয়া আছে। আড়াই মিনিট রোটারি ইন্টারন্যাশনাল ইয়ার মানে হচ্ছে 12 মান্থ পিরিয়ড দ্যাট বিগিনস অন 1st জুলাই। সো 1st জুলাই শুরু হলে 30 জুন সেটি শেষ হবে। কিন্তু বাইলসে ডিফাইন করা আছে। এখানে বলা হয়েছে যে ইলেকশন এন্ড টার্ম অফ অফিসার, ইলেকশন এবং বোর্ড যারা হয়, বোর্ডের পিরিয়ডটা কবে হবে, ধর ইলেকশনটা কবে হবে সেই জিনিসটি বলতে হবে। যে আমার প্রিয় আমার টার্ম শুরু করার কত মাস আগে আমি করবো, সেটি আসলে বাইলসে নর্মালি রোটারি ক্লাবের বাইলসে থাকে যে এপ্রিলের মধ্যে আমরা করি, যে 3 মাস আগে করতে হয়। এই ধরনের আমরা বাইলস অনুযায়ী আমরা সেট করে নিই। ইলেকশনের মেথড কি হবে সেই জিনিসটি এখানে ডিফাইন করা হবে, এবং ইলেকশনের কোন পজিশনগুলোতে ইলেকশন হবে, যেমন প্রেসিডেন্টের ইলেকশন হবে, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, ডিরেক্টর। সেই প্রেসিডেন্টের অবর্তমানে কাজ করবেন, এটি বাইলসে অ্যাজ পার বাইলস হবে। সেক্রেটারি ক্লাবের রেকর্ড মেনটেন করবে, ক্লাবের ডকুমেন্ট মেনটেন করবে, এই জিনিসগুলো বলা আছে। ট্রেজারের দায়িত্ব কি সেটি বলা আছে। বোর্ড অফ ডিরেক্টর যারা হবেন তাদের যে অ্যাক্টিভিটিস গুলো, তারা কিভাবে কাজ করবেন সেই জিনিসগুলো এখানে ডিফাইন করা হয়েছে। কমিটি নিয়ে কনস্টিটিউশনে হালকা একটু বলা হয়েছে, এখানে কিন্তু ভালোভাবে বলা হয়েছে। যেমন আমাদের যে কমিটিগুলো হবেন, ডিরেক্টররা কমিটিগুলোকে লিড দেয়, এর বাইরেও কমিটিগুলো যেমন ইন্টারন্যাশনাল কমিটি, কমিউনিটি সার্ভিসের কমিটি, প্রফেশনাল ডেভেলপমেন্টের আন্ডার কমিটি, ফিন্যান্সের আন্ডার কমিটি, ক্লাব সার্ভিসের আন্ডার কমিটি, ফাউন্ডেশন আন্ডার কমিটি। আমরা যখন আসলে রোটেট করতাম তখন কিন্তু এই জিনিসটি নতুন আমার কাছে মনে হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা কিন্তু ডিরেক্টর আমরা বেসিক্যালি 4টা থেকে 5টা থাকতো, যে ফিনান্স ডিরেক্টর অনেক ক্লাবে থাকতো না, কিন্তু এখন আমরা দেখছি যে 6টাতে ফোকাস করা হচ্ছে। যে ফাউন্ডেশন, এটি আমাদের সময় থেকে, আমি যখন প্রেসিডেন্ট ছিলাম 2004-5-এ, লিভিং ইন্ডিয়ার ছিলাম, তখন কিন্তু ফাউন্ডেশন নিয়ে রোটেটরদেরকে সেভাবে মোটিভেট করা কিংবা রোটেটরদের বেশি এখানে ইনভলভ করা হতো না। কিন্তু এখন কিন্তু এখানে কিন্তু ডিফাইন করতে হবে যে আমি অ্যানুয়াল মিটিং, একটি মিটিং আমরা জানি আমাদের বছরে একটি মিটিং করতে হয়, সেই মিটিংটি আমরা কবে করবো, বছরের কোন সময় করবো সেটি এখানে বলা থাকবে বাইলসে। আবার ক্লাবের যে মিটিং, সেই মিটিং এর কিভাবে হবে, মিটিং এর পার্সেন্টেজ কত থাকবে, তাহলে যে কারণে মেম্বারদের গুড স্ট্যান্ডিং বলা হবে, সেই জিনিসগুলো এখানে ডিফাইন করা হবে। বোর্ড মিটিং কবে হবে সেই জিনিসগুলো এখানে বলা হবে। নর্মালি প্রেসিডেন্ট বোর্ড মিটিং কল করে, এর বাইরে যদি 2জন বোর্ড মেম্বার চায় তাহলে একটি বোর্ড মিটিং কল করতে পারে, এই জিনিসটি এখানে বলা হচ্ছে। অ্যানুয়াল মিটিং এর শিডিউলের কথা বলা হয়েছে, রেগুলার মিটিং এর কথা বলা হয়েছে, এই জিনিসগুলো সবকিছু এখানে ডিফাইন করা আছে। সো আমরা একটু দেখে নিব যাতে আমাদের আমরা যে হুটহাট করে মিটিং করি কিংবা আমাদের মন মতো করি সেই জিনিসটি না করে আমাদের বাইলসে সেই জিনিসটি থাকে। মানে আমরা বাইলস কিন্তু চাইলেই চেঞ্জ করতে পারি, রিভিউ করতে পারি, কিন্তু বাইলসের বাইরে কিন্তু আমরা করতে পারি।
এই জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের মিটিং মাসে আমরা 2টা করবো না 4টা করবো, কবে করবো, এই মিটিং এই জিনিসগুলো কিন্তু বাইলজে লেখা থাকবে এবং সেই অনুযায়ী আমাকে ফলো করতে হবে। হ্যাঁ, আমরা চাইলে বাইলজটা চেঞ্জ করে তারপরে আমাদের মিটিং চেঞ্জ করবো, কিন্তু আমার মনে চাইলে যে আমি এই মাসে একটা মিটিং করবো, আরেক মাসে 3টা মিটিং করবো, এরকম যাতে না হয়, আমরা যাতে বাইলজ ফলো করি। আর্টিকেল 6 আছে ফিস এন্ড ডিউস। ফিস এন্ড ডিউস আসলে আমাদের ফিস কত হবে অ্যানুয়ালি কিংবা মান্থলি, সেই জিনিসগুলো এখানে ডিফাইন করা থাকবে। সো আমরা বাইলজ নিয়ে একটা কথা বলে রাখি, প্রতিটি রুটের ক্লাবের উচিত প্রতি বছর একবার বাইলজ রিভিউ করা। কেন রিভিউ করা উচিত? যে আমার এই যে মিটিং এর কথা বললাম, ডিউজের কথা বললাম, এটি প্রতি বছর যে একরকম থাকতে তা না, এটি চেঞ্জ হতে পারে, বাড়তে পারে, কমতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেই অনুযায়ী কিন্তু প্রতি বছর যে নতুন প্রেসিডেন্ট হবে সে কিন্তু তার বাইলজটি চাইলে রিভিউ করতে পারে। একই বাইলজ কন্টিনিউ করবে, কিন্তু প্রতি বছর সেটি রিভিউ করে অ্যাপ্রুভ করে নেওয়া উচিত। নেক্সট হচ্ছে মেথড অফ অ্যাডমিটিং মেম্বার। মেম্বার নেওয়ার ক্ষেত্রে আমাদের কি হবে সেই জিনিসটি এখানে ডিফাইন করা আছে। অ্যামেন্ডমেন্ট, আমরা বাইলজ অ্যামেন্ডমেন্ট করবো কিভাবে সেই জিনিসটি বলা হয়েছে যে ভোটের মাধ্যমে অ্যামেন্ডমেন্ট করতে হবে, মেজরিটি লাগবে, গুড স্ট্যান্ডিং মেম্বারদের ভোটের মাধ্যমে, রেগুলার স্পেশাল মিটিং এ এই জিনিসগুলো হবে, এই জিনিসগুলো এখানে ডিসক্রাইব করা হয়েছে। আমি আসলে কনস্টিটিউশন এবং বাইলজ এই দুটি খুব ফাস্ট বলছি, এর দুইটা কারণ, একটা হচ্ছে আসলে এখানে আমার সময় খুব কম, আরেকটা হচ্ছে আমি বললে আসলে কোনো লাভ নাই, এই জিনিসগুলো আপনারা শিখতে পারবেন না। তবে এই জিনিসটা হয়তো আপনারা জানতে পারবেন যে না বায়োলজি এই জিনিসটি আছে, বায়োলজি মিটিং নিয়ে বলা আছে, বায়োলজি ডিউজ নিয়ে বলা আছে, বায়োলজি মিটিং এর কথা বলা হয়েছে, বায়োলজি বোর্ডের কথা বলা হয়েছে। সো রেফারেন্স হিসাবে আপনাদের মাথায় থাকতে পারে যে না আমি যদি কোনো কিছু জানতে চাই যে আমার ক্লাবে কিভাবে কি হবে, তাহলে আপনি বায়োলজির রেফারেন্স নিতে পারেন। সো আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসটি জানালাম যে আপনার বায়োলজি হচ্ছে আপনার ক্লাবের গাইডিং প্রিন্সিপাল। আপনার ক্লাব যে আপনি রান করবেন, মুভ করাবেন, রান করবে, সেটা কিভাবে গাইড হবে সেটা হচ্ছে থ্রু বায়োলজ এন্ড কনস্টিটিউশন দিয়ে সেটি আপনাদেরকে করতে হবে। বায়োলজ এন্ড কনস্টিটিউশন দিয়ে ডেফিনেটলি আমাদের কোশ্চেন থাকতেই পারে, তো আমি বায়োলজ এর জন্য কোশ্চেন নিব। সো কেউ যদি কোশ্চেন করতে চায় আনমিউট করে কোশ্চেন করতে পারেন। কারো কি কোনো কোশ্চেন আছে? ইনফ্যাক্ট আজকে ইন্টারনেট স্পিডটা খুব খারাপ মনে হচ্ছে আমার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ান বাই ওয়ান বলি। জি, আমার একটা কোশ্চেন আছে। আমি একটা কোশ্চেন করতেছিলাম। কোশ্চেনটা ছিল যে ক্লাব বাইলসটা তো রোটার একটা ইন্টারন্যাশনাল বাইল অফ কনস্টিটিউশনকে মেন করেই ক্লাবের বোর্ড অফ ডিরেক্টরস দ্বারা পাস করা হয়। এখন ক্লাব বাইলসটা হচ্ছে যদি অনেকদিন পুরানো হয়, যদি রেগুলারলি আপডেট করা না হয়, সেক্ষেত্রে একটা বিষয় দেখা গেছে যে ক্লাব বাইলসে উল্লেখ করা আছে যে কোনো ক্লাব প্রেসিডেন্ট বা সেক্রেটারিকে ইলেকশন করতে হলে তাকে নির্ধারিত একটা সময় পার করতে হবে ক্লাবে, পূর্ণ 3 বছর 2 বছর একটা বিষয় আছে। কিন্তু ইলেকশন করার সময় বিষয়টা না দেখে বায়োলজ খণ্ডিত করে কোনো ইলেকশন যখন সংগঠিত হয় এবং সেটা যখন 2-3 বছর পুরানো, কিন্তু তখন সেক্ষেত্রে এখন আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি? আমি আসলে কোনো কনফ্লিক্ট নিয়ে কথা বলছি না, যে কোনো একটা কনফ্লিক্ট হচ্ছে তার সমাধান কি হবে, আমি কিন্তু সেটা নিয়ে আজকে কথা বলবো না। আমি শুধু বলবো যে যারা আমরা প্রেসিডেন্ট হই, আমরা যখন ক্লাব পরিচালনা করব তখন যাতে কনফ্লিক্ট না হয় তার জন্য আমরা বাইলজ ফলো করে দেবো। আমি ইলেকশন করি, আমি ক্লাবের মিটিং করি, ক্লাবের যে কোনো ডিসিশন নেই, আমার বাইলজে কিন্তু একটা গাইডলাইন বলা আছে যে আমার বোর্ডে কয়জন মেম্বার হবে, কিভাবে ইলেকশন হবে, কোন কোন পজিশনে ইলেকশন হবে, এর টেনিউর কত। একজন প্রেসিডেন্ট হতে হলে তাকে 3 বছর ক্লাবে থাকতে হবে, এটা কিন্তু আমাদের বাইলজে বলা নেই, কিন্তু কোনো ক্লাব চাইলে এই ধরনের কিছু জিনিসপত্র আনতে পারে যেটি আসলে আমাদের কনস্টিটিউশন এবং বাইলজের সাথে সাংঘর্ষিক না, সেটি মনে রাখতে হবে। কারণ কি, যখন একটি ক্লাব চার্টার হয় কিংবা নতুন একটি ক্লাব ফর্ম করে তখন কিন্তু আসলে 3 বছরের এক্সপিরিয়েন্স যে মেম্বার থাকবে ক্লাবে নট নেসেসারি, এবং আরআই কিন্তু এটা বলে নাই যে কাউকে এক্সপিরিয়েন্স নিয়ে প্রেসিডেন্ট হতে হবে। হ্যাঁ, এটা ট্রু যে একটি ভালো ক্লাব যদি ভালোভাবে পরিচালনা করতে হয় তাহলে তাকে রোটার সম্পর্কে ভালোভাবে কিছু জানতে হবে। সে যদি কোনো পজিশন হোল্ড করে তাহলে কি হবে, তার এক্সপিরিয়েন্সটি ভালো হবে। এই জন্য আমরা হচ্ছে যে এই জিনিসগুলো অনেক ক্লাবে ফলো করি, যে একজন প্রেসিডেন্ট হতে হলে তাকে 3 বছর 5 বছর ক্লাবে সার্ভ করতে হবে, সেক্রেটারি ট্রেজারার বিভিন্ন পজিশন হোল্ড করতে হবে, এগুলো আমরা করতে পারি, কিন্তু এগুলো কিন্তু কোনো কিছুই বায়োলজি ম্যান্ডেটরি না। ইনফ্যাক্ট আমার বায়োলজি যদি থাকে তাহলে আমি ফলো করবো, আর যদি না থাকে তাহলে তো এটা আমার ফলো করার সুযোগ নেই। আর বায়োলজি আপডেটের যে ব্যাপারটা আমি কিন্তু এটা বলে নিয়েছি যে বায়োলজিটা কিন্তু প্রতি বছরই আমরা একবার রিভিউ করবো। আমাদের যে অ্যানুয়াল মিটিং হয় সেই মিটিং এ হচ্ছে বেস্ট হচ্ছে যে আমরা বায়োলজিটা রিভিউ করে আমাদের ডিউজ, আমাদের মিটিং, আমাদের এই যে ব্যাপারগুলো আছে এই জিনিসগুলো আমরা রিভিউ করতে পারি। প্রয়োজনে আমি সেমই রাখতে পারি, কোনো চেঞ্জ করলাম না, কিন্তু আমি যখন রিভিউ করবো তখন কিন্তু আমরা পর্যালোচনা করলাম যে আমাদের ডিউজ এটা কি ঠিক আছে। হ্যাঁ, সবাই মিলে ডিসিশন নিলো যে না আগে যা ছিল ঠিকই আছে, তার মানে কি এটা আমি অ্যাকনলেজ করে নিলাম। তো এটি দরকার, এই জন্যই রিভিউটা করা দরকার। আমি মনে হয় মোটামুটি বলতে পেরেছি। আর কি কোনো কোশ্চেন আছে?
স্যার আরেকটা আছে। হ্যাঁ, শিওর প্লিজ। স্যার আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি মানে ইয়ারের মাঝে কি বায়োলজিটা কোনোভাবে চেঞ্জ করতে পারি বা রিভিউ করতে পারি? হ্যাঁ, বায়োলজ তো আসলে বছরের মাঝেই চেঞ্জ করতে, তার মানে চেঞ্জ হবে, এটা তো 1 জুলাই হবে এরকম না। আমরা যে সেটা কবে থেকে অ্যাপ্লিকেবল হবে, এমনও হতে পারে যে আজকে বায়োলজি অ্যাপ্রুভ হলো এবং আজকে থেকে অ্যাপ্লিকেবল হবে, এটাও হতে পারে। আবার এমনও হতে পারে যে নতুন যে চেঞ্জ গুলো আসছে বায়োলজি, কারণ বায়োলজি অনুযায়ী তো একটা বোর্ড একটা ক্লাব অ্যাক্টিভিটিস করছে, তো মাঝখানে যদি হঠাৎ করে এই ধরনের কোনো চেঞ্জ হয় তাহলে আবার সেগুলো চেঞ্জ করতে হবে। তো আমরা চাইলে বলতে পারি যে নেক্সট 1 জুলাই থেকে আমরা বায়োলজি অনুযায়ী আমাদের অ্যাক্টিভিটিস গুলো শুরু করি, আর এক্সিস্টিং যে বায়োলজি আছে সেটি নিয়ে আমরা 30 জুন পর্যন্ত কন্টিনিউ করবো, সেইভাবেও ডিসিশন হতে পারে। সো ডেফিনেটলি বায়োলজি আমরা বছরে যে কোনো সময় চেঞ্জ করতে পারি। বায়োলজি চেঞ্জ করার, অ্যামেন্ডমেন্ট করার কিন্তু নিয়ম বায়োলজি বলে দেওয়া হয়েছে যে আমরা কিভাবে বায়োলজি চেঞ্জ করবো, সেই প্রসিডিউর ফলো করে আমরা যে কোনো সময় বায়োলজি চেঞ্জ করতে পারি। ওকে, থ্যাংক ইউ। আমরা পরে যদি আরো কোনো কোশ্চেন থাকে নিব, কারণ আমাদের সময় কম। এখন নেক্সট টপিকস তো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লাব ফিনান্স, অর্থনৈতিক ব্যবস্থাপনা। ফিনান্স বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ, একটু সেন্সিটিভ বিষয়। আমরা জানি যে রোটারেট হচ্ছে একটি ফেলোশিপের অর্গানাইজেশন, এখানে বন্ধুত্বই সবচেয়ে বড়, কিন্তু এই বন্ধুত্বের মধ্যে ফাটলের সৃষ্টি হয়, সংঘাতের সৃষ্টি হয়, টাকা পয়সা নেই, এটিও খুব প্রচলিত একটা ব্যাপার। সো অনেক ক্লাবেও আমরা দেখেছি যে অল্প কিছু টাকা পয়সার এই হিসাব নিকাশ ঠিক মতো না থাকার কারণে, ভুল বুঝাবুঝির কারণে অনেক ক্লাবই কিন্তু বন্ধুত্ব, অনেক দিনের বন্ধুত্ব কিন্তু নষ্ট হয়ে যায়। সো ক্লাব ফিনান্সটিও সেভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইভেন ক্লাবকে যদি আমি রান করতে যাই, ক্লাবের ফুয়েল হচ্ছে টাকা পয়সা। সো সেক্ষেত্রে এই টাকা পয়সাগুলো কিভাবে ম্যানেজ হবে, কিভাবে আমরা ক্লাবে আর্নিং হবে, আমরা কিভাবে কাজ করবো, সেই জিনিসগুলো আমরা এখানে জানতে পারি। সো লেটস কি বিষয়ে আমার ক্লাব ফিনান্স কভার করবে সেই জিনিসগুলো জানবো। আমি খুব ডিটেলসে যাব না, আমি ফার্স্টে জানতে চাই যে হু উইল ইনভলভ ইন ক্লাব ফিনান্স। আমরা তো জানি না আমাদের ক্লাবের কে কে এই ক্লাবের অর্থনৈতিক বিষয় সম্পর্কে বিষয়ের সাথে সংযুক্ত কিংবা ইনভলভ। ডেফিনেটলি ক্লাব প্রেসিডেন্ট, সে তো ক্লাব ফিনান্সের সাথে ইনভলভ হতেই হবে। তার বাইরে সেক্রেটারি অবশ্যই হবে, ট্রেজারার সে তো ডেফিনেটলি হবে, আমাদের ফিনান্স ডিরেক্টর থাকেন, তিনি ডেফিনেটলি করেন। এখানে ট্রেজারার এবং ফিনান্স ডিরেক্টর এই দুইজনের কাজের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, তাই না? ট্রেজারারের কাজ হচ্ছে কিন্তু সবকিছুর হিসাব রাখা, কোনো কোনো ক্ষেত্রে টাকা পয়সা কালেক্ট করা। টাকা পয়সা করার ক্ষেত্রে আসলে ক্লাব সেক্রেটারি, সার্জেন্ট, প্রেসিডেন্ট, ইভেন ট্রেজারার সবাই মিলেই করতে পারে, কিন্তু এটা টোটাল হিসাবটি রাখবে হচ্ছে ট্রেজারার। ট্রেজারার প্রিজার্ভ করবেন, অ্যাকাউন্ট মেনটেন করবেন এবং সকল হিসাব রাখবেন। তাহলে এই যে ফিনান্স ডিরেক্টর, তার কাজ কি? ফিনান্স ডিরেক্টরের কাজ হচ্ছে বাজেট করা, ফিনান্স ডিরেক্টরের কাজ হচ্ছে ফান্ড রেজ করা, সেটার জন্য পরিকল্পনা করা, অর্থনৈতিক ব্যবস্থাপনা কিভাবে চলবে সেই ডিসিশন মেকিং, সেই কাজগুলো, সেই অ্যারেঞ্জমেন্টগুলো, সেগুলো হচ্ছে ফিনান্স ডিরেক্টর তিনি করবেন। আর ট্রেজারার বেসিক্যালি ক্লাব অপারেশনাল এক্সপেন্স, যেগুলো ক্লাব চালানোর জন্য যে খরচগুলো হয়, লেনদেন হয়, সেই জিনিসগুলো মেনটেন করবেন হচ্ছে ফিনান্স ট্রেজারার। সো নেক্সট আমরা যাই, সেটি হচ্ছে বাজেট। বাজেটটা কিন্তু রোটারিতে খুবই ম্যান্ডেটরি একটি পার্ট। আমরা রোটারি ক্লাবে জানি সেটি হচ্ছে যে বাজেটের জন্য খরচের হিসাব না থাকে তাহলে প্রেসিডেন্ট কিন্তু খরচ করতে পারে না। সো তার কাছে যে ফান্ডটি থাকবে, ক্লাবের ফান্ডটি থাকবে, সেই ফান্ড থেকে খরচ করতে হলে তাকে আগে বাজেট অ্যাপ্রুভ করতে হবে, যে আমি সারা বছরে কোন খাতে কিভাবে কি খরচ করতে চাই, সেটি বোর্ডে অ্যাপ্রুভ হলে সেই অ্যাপ্রুভালের পরেই কিন্তু সেই ফান্ড থেকে খরচ করতে পারবে। হ্যাঁ, আমি যে বাজেটটি করবো, বছরের শুরুতে তো আমি একটা বাজেট করবো, তো সেই বাজেটটি যে সারা বছর থাকবে নট নেসেসারি, বাজেটটি টাইম টু টাইম আমাদের চেঞ্জ হতে পারে। আমরা বছরের বিভিন্ন সময় আমাদের খরচ চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার কারণে আমার বাজেটটিও ডেভেলপ হবে, কিন্তু সেটি আমরা আবার রিভিউ করে নিব এবং সেটি অ্যাপ্রুভ করে নিব। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে বছর শুরু করার আগেই কিন্তু নতুন বোর্ডকে তার বাজেটটি কমপ্লিট করতে হবে। রোটারেটরদের ক্ষেত্রে আমি বলি যে আপনারা আপনাদের ক্লাবের বাজেট করবেন, আপনাদের প্রিভিয়াস যে বাজেটগুলো হয়েছে সেগুলো ফলো করে করতে পারেন, এবং বিভিন্ন খাতগুলো আপনি আইডেন্টিফাই করে সেই খাত অনুযায়ী অ্যালোকেট করবেন, আপনার ইনকাম সোর্স গুলো ঠিক করবেন, ক্লাবের যে ডিউজ পান আপনি ক্লাব মেম্বার থেকে, সেই ডিউজ গুলো কিভাবে খরচ করবেন, এবং ডোনেশন, স্পন্সরশিপ, রোটারি ক্লাব থেকে সাপোর্ট কিংবা আদার্স ফান্ড থেকে সাপোর্ট, সেগুলো টেন্টেটিভ যে সাপোর্ট গুলো পাবেন সেই জিনিসগুলো ফিক্স করে সেই অনুযায়ী আপনার প্রজেক্ট এবং ক্লাবের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট সেগুলো আলাদা করে আপনি সেভাবে বাজেট করবেন, এবং বাজেটটি এই বছরের প্রেসিডেন্ট সহ বোর্ড মিটিং এ এই জিনিসটি অ্যাপ্রুভ করে নেবেন, যাতে 1 জুলাই থেকে আপনি এই বাজেটটি মেনটেন করতে পারেন।
বাজেট নিয়ে আসলে পুরো একটা সেশন হওয়া উচিত, আমি জাস্ট আলাপ করলাম। ব্যাংক অ্যাকাউন্ট, রোটারি ক্লাবের সকল ধরনের অ্যাক্টিভিটিস, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হবে, এটি বলা আছে। কিন্তু আমরা অনেক সময় আমাদের রোটারি ক্লাবের ফিনান্সিয়াল ভলিউমটা আসলে অনেক কম থাকে, এই কারণে আমরা ব্যাংক অ্যাকাউন্ট করতে চাই না, হ্যাসেল মনে করি। কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খুব সহজ, কারণ আমি যদি অ্যাকাউন্ট করি তাহলে আমার হিসাবগুলো রাখতে সহজ হয়, লিখে রাখার প্রয়োজন হয় না, কারণ অনেক সময় অনেক খরচ ভুলে যাই, মেম্বাররা ডিউজ দেয়, অনেক সময় মনে থাকে না। কিন্তু যদি আমি ব্যাংকে সবকিছু জমা দিই তাহলে কি হয়, ব্যাংকে অ্যাকাউন্টই থাকে। আর এখন রোটারি ক্লাবগুলো কিন্তু হিউজ ফান্ড নিয়ে কাজ করছে, বিভিন্ন প্রজেক্ট প্রোগ্রামে রোটারি ক্লাবের সাথে মিলে তাদের অনেক খরচ হয়, তো ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করা উচিত। আরেকটি ইন্টারেস্টিং জিনিস আছে, সেটি হচ্ছে যে আমরা যখন কোনো প্রজেক্ট প্রোগ্রাম করবো, কারো কাছ থেকে ডোনেশন নিব, ইভেন আমাদের ইনস্টলেশনের বড় প্রোগ্রামে আমি যখন পাবলিকেশন বের করবো, আমি যখন অ্যাড নিব, এই পেমেন্ট গুলো, এই ডোনেশন গুলো কিন্তু থ্রু ব্যাংক অ্যাকাউন্টে হয়। যেমন রোটারি ক্লাবও চেষ্টা করে যে ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে, রোটারি ক্লাবকে হেল্প করতে, ব্যাংকে চেক দেয়, প্লাস হচ্ছে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের যে চেক গুলো দেওয়া হয় সেগুলো কিন্তু থ্রু ব্যাংকে দেওয়া হয়। আমার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আমি চেকগুলো ক্যাশ করতে পারবো না। এর জন্য বছরের শুরুতেই অ্যাকাউন্টটি মেনটেন করা উচিত। প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার সিগনেচারি হিসেবে বোর্ডের ডিসিশন অনুযায়ী ডেফিনেটলি ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন হবে, এবং ব্যাংক অ্যাকাউন্টটি ক্লাবের নামে হবে। এই অ্যাকাউন্টটি বছর শেষে হ্যান্ড ওভার হবে। আমরা প্রতি বছর নতুন নতুন অ্যাকাউন্ট না করে সেম অ্যাকাউন্টই আমরা বাইরোজ অনুযায়ী আমাদের অ্যাকাউন্টে বছরের বোর্ড চেঞ্জ হলে সেই অনুযায়ী বন্ডের সিগনেটরিও চেঞ্জ হবে। এটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, এভাবে মেনটেন করতে হবে। দেন হচ্ছে মানি রিসিপ্ট, রোটারি একটা বলা আছে। এই মানি রিসিপ্টটি আসলে আমি গুগল থেকে পেয়েছি, এবছরের ডিআরআর একটি মানি রিসিপ্ট ডেফিনেটলি, যদিও একটু ব্লার। ক্লাবে থাকতে হবে মিন্স হচ্ছে ক্লাবকেও মানি রিসিপ্ট করতে হবে প্রতিটি লেনদেন, এটা ক্লাব মেম্বারের হোক, ক্লাব মেম্বারদের ডোনেশন হোক, কিংবা যে কোনো পেমেন্ট হোক, সেই পেমেন্ট গুলো কিন্তু এই মানি রিসিপ্টের মাধ্যমে করতে হবে। সো ক্লাব তার নিজস্ব ফরম্যাটে একটি মানি রিসিপ্ট তৈরি করবে এবং সকল ধরনের লেনদেন এই ধরনের মানি রিসিপ্টের মাধ্যমে করবে। ডিউস, আমি ডিউস নিয়ে কথা বলার জন্য আমি আসলে খুব বড় করে কি লিখেছি, মেম্বারশিপ লিখেছি। কেন লিখেছি জানেন? তার কারণ হচ্ছে আমরা যারা রোটারেটর, আমরা কি, আমরা মেম্বার, তাই না? সো আমি যেহেতু মেম্বার, সো আমার মেম্বারশিপের জন্য একটা পেমেন্ট করতে হবে। এটি মনে করার কোনো কারণ নেই যে আমি রোটারেট ক্লাবের মেম্বার, এটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মেম্বার, এটি ফ্রি। আমার পেমেন্টটা, আমি যে মেম্বার, এই মেম্বারের জন্য পেমেন্টটা অন্য কেউ করে দিবে, এটি যাতে আমরা চিন্তা না করি। সো ক্লাবের প্রতিটি মেম্বার যখন মেম্বার হবে তখন তার সাথে এই জিনিসটি ক্লিয়ার করে নিতে হবে যে ক্লাবের মেম্বার হলে তাকে ইয়ারলি এবং মান্থলি যে পেমেন্ট করতে হবে, ক্লাবের যে নির্দিষ্ট ডিউজ আছে সেই ডিউজটি করতে হবে। আমরা যে ডিউজটি নিই সেই ডিউজটি থেকে কিন্তু আমি কি করি, ক্লাবের কিছু খরচ আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ আছে, সেটি এখান থেকে বেয়ার হয়। ডিস্ট্রিক্টের ডিউজ আছে, সেই ডিউজটি হচ্ছে আমার, আমি যে ডিউজ দিব তার থেকে খরচ হবে, এবং আরআই ডিউজ, যদিও এটি এবছরের জন্য প্রতিটি ক্লাবকে, বিশেষ করে যারা কমিউনিটি বেস ক্লাব তাদেরকে ইয়ারলি $8, এবং যারা ইনস্টিটিউট বেস ক্লাব তাদেরকে $5 করে পেমেন্ট করতে হবে। সো এটি কিন্তু এখন থেকে মাথায় রাখতে হবে। এই জিনিসটা আমি অনেকের সাথে শেয়ার করেছি যে আমি চাচ্ছি যে এবছর থেকে যদি রোটারি ক্লাবের মেম্বাররা ডিউজ দেওয়া শুরু করে, এবছর মানে নেক্সট ইয়ার থেকে যদি আমরা এটা শুরু করি, তাহলে যেটি হবে যে আমরা এই ডিউজ গুলো কালেক্ট করতে পারবো, এবং নেক্সট জুনে আমরা যে ডিউজ কালেক্ট করবো সেটি দিয়ে নেক্সট জুন বলতে আমি বলছি 2022 এর জুন, এই জুনে যদি আমি ক্লাব মেম্বারদের ডিউজ গুলো কালেক্ট করি তাহলে জুলাইতে গিয়ে আমি প্রিপেড বেসিসে কালেক্ট করে জুলাইতে গিয়ে ডিউজ গুলো দিয়ে দিতে পারবো। রোটারি ক্লাব গুলো কিন্তু অন্যান্য অনেক সংগঠন এই জিনিসটি ফেস করে যে মেম্বার থাকে, মেম্বার থাকার পরে শেষ সময় ডিউজের সময় এসে মেম্বার চলে যায়, তখন কিন্তু ক্লাবকে পেমেন্ট করতে হয়। আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাদেরকে জুলাইয়ের 1 তারিখে ক্লাবের যে কয়েকজন মেম্বার থাকবে 8 তারিখে কিন্তু সেই টাকাই দিতে হবে। ইভেন ডিস্ট্রিক্টেও তাই, ডিস্ট্রিক্টের ডিরেক্টরিতে আপনাদের যে কয়জনের নাম যাবে কিন্তু সেই পরিমাণ টাকা দিতে হবে। এখন মেম্বার নাম দিল, আপনি ডিরেক্টরিতে নাম দিয়ে দিলেন, তাহলে যেটি হবে তাহলে কিন্তু সেটি ক্লাবকে দিতে হবে, প্রেসিডেন্টকে সেই দায়িত্বটি নিতে হবে। এই কারণে আমরা যদি প্রিপেড বেসিসে ডিউজ কালেক্ট করি তাহলে যেটি হবে যে মেম্বার চলে গেলেও তার টাকাটি কিন্তু আমরা আগেই পাচ্ছি, এবং আমরা যার টাকা পাবো সেই টাকাতে তার নামটি আমরা রোটারি ইন্টারন্যাশনালে রাখবো, তাকেই আমরা রোস্টারে দিব। এই প্র্যাকটিসটি যদি ক্লাব করতে পারি তাহলে ক্লাবের ফিনান্সিয়াল যেই মানে জটিলতা তৈরি হয় কিংবা যে বিপদে পড়ে প্রেসিডেন্টরা, সেই জিনিস থেকে আমরা বের হয়ে আসতে পারবো। একটা টিপস দিলাম, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে একটা টিপস দিলাম। আমার মনে হয় আগামী বছর প্রেসিডেন্টরা এটি যদি ফলো করে তাহলে তাদের জন্য এটি হেল্পফুল হবে। ফান্ড রেজিং, আমার হাতে কি সময় আছে? আমি আর কি, আমার হাতে মনে হয় আর 2 মিনিট সময় আছে। ওকে, আমি আর একটু কন্টিনিউ করি। ফান্ড রেজিং নিয়ে অনেক কিছু বলার আছে।
কিন্তু এত অল্প সময়ে খুব বেশি কিছু বলা যাবে না, তবে মনে রাখতে হবে যে রোটারেক্টররা যে প্রজেক্ট করবে এই প্রজেক্টটার ফান্ডিং এর দায়িত্ব কিন্তু রোটারেক্টরদের। রোটারি ক্লাব ফান্ড দেবে এটি কিন্তু কনস্টিটিউশন বাইলস আপনারা পড়ে দেখেন, কোথাও কিন্তু বলা নেই। সো হ্যাঁ, রোটারি ক্লাব অনেক হেল্প করে, ট্রু। অনেক রোটারি ক্লাব আছে যারা যে কোনো প্রজেক্ট প্রোগ্রাম বলে রোটারি ক্লাবকে সাথে নিয়ে প্রজেক্ট করে, এটিও ভালো দিক, কিন্তু এটি ম্যান্ডেটরি না। আমরা অনেক রোটারেক্টরই মনে করি যে আমরা প্রজেক্ট করবো, রোটারি ক্লাব আমাদেরকে টাকা দিবে, তারা টাকা দিতে বাধ্য, তারা টাকা দিবে আমরা প্রজেক্ট করবো, এইটা থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। রোটারি কিন্তু ইন্ডিভিজুয়ালি একটি ক্লাব, তারা এখন রোটারি সমকক্ষ, সো তাদেরকেই ফান্ড রেজ করতে হবে। হ্যাঁ, রোটারি অনেক বড় ফান্ড রেজ করে, অনেক বড় বড় প্রজেক্ট করে। রোটারেক্টররা তাদের ক্যাপাসিটি অনুযায়ী তারা তাদের লেভেলে প্রজেক্ট করবে, কিন্তু ফান্ড রেজিংটা তাদেরই করতে হবে। সেটা তাদের পার্সোনাল ডোনেশন হতে পারে, ফ্যামিলি থেকে ডোনেশন হতে পারে, বিভিন্ন কর্পোরেট হাউসে সিএসআর প্রজেক্ট হয় সেখান থেকে ডোনেশন হতে পারে, কিংবা সমাজের অনেক ব্যক্তি সমাজ উন্নয়নে অনেক কাজ করতে চায়, সেখানে রোটারি ক্লাবের মাথার রোটারি ক্লাব তো আছেই। রোটারি ক্লাবে আমরা যদি ভালো কোনো প্রজেক্ট প্রপোজাল জমা দিই তাহলে ডেফিনেটলি রোটারি ক্লাবও আমাদেরকে ফান্ডিং করবে। তো সেই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে। আর ফান্ডের ব্যাপারে আমরা সবসময় যেটা জানি সেটা হচ্ছে যে ক্যাশকে আমরা আসলে ফান্ড মনে করি, কিন্তু ক্যাশের বাইরেও কিন্তু আরো অনেক রকমের ডোনেশন আছে, ফান্ড রেজ করা যায়। যেমন কাইন্ড, যে কেউ হয়তো আমরা হয়তো বুক ডিস্ট্রিবিউট করব, তো বুক আমরা বাজার থেকে আমরা ফান্ড কালেক্ট করে বাজার থেকে বই কিনেও বই ডিস্ট্রিবিউট করতে পারি। আবার কি করতে পারি, মানুষের কাছ থেকে আমরা বই কালেক্ট করতে পারি, পুরাতন বই যাদের বাসায় আছে সেই বইগুলো কালেক্ট করে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি। আমরা শীতবস্ত্র বাজার থেকে কিনে কম্বল বিতরণ করতে পারি, আবার কিন্তু মানুষের কাছাকাছি গিয়ে শীতবস্ত্র কালেক্ট করে সেটিও আমরা কিন্তু ডিস্ট্রিবিউট করতে পারি। তো ফান্ড রেজিং এর ইস্যুতে, প্রজেক্টের ইস্যুতে আমরা ক্যাশ চিন্তা না করে আমরা এই ধরনের টাইমও চিন্তা করতে পারি। এবং অনেক সংস্থা আছে তাদের বিভিন্ন প্রোডাক্ট কিন্তু তারা ডোনেট করে, তো আমরা এই প্রোডাক্টগুলো কালেক্ট করে আমরা কিন্তু সেগুলো আমরা আমাদের প্রজেক্টে সেই প্রোডাক্টগুলো ইউজ করতে পারি। সো ফান্ড রেজ নিয়ে কিছু বললাম, এটা আসলে রোটারেক্টর জন্য অনেক চ্যালেঞ্জ, আমাদের সময় আমরা খুবই চ্যালেঞ্জ ফেস করেছি। তো আমার মনে হয় চ্যালেঞ্জ থাকবেই, কিন্তু এই চ্যালেঞ্জ ওভারকাম করার মধ্যে আনন্দ আছে। এবং আমি রোটারেক্টরদেরকে অ্যাপ্রিশিয়েট করি, কারণ যে রোটারেক্টর এমন একটি অর্গানাইজেশন যারা নিজেরাই টাকা কালেক্ট করে, নিজেরাই প্রজেক্ট প্ল্যান করে, নিজেরাই কোথায় ইমপ্লিমেন্ট করবে সেটি করে, এবং ফাইনালি তারা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করে। সো এন্ড টু এন্ড একটি প্রজেক্টের এন্ড টু এন্ড অ্যাক্টিভিটিস কিন্তু রোটারেক্টররা করে, যেটা অন্যান্য অর্গানাইজেশন তাই না। যেমন এনজিওতে কেউ ফান্ড দেয়, তারা এক্সিকিউট করে, আবার অনেক আছে শুধু ফান্ড রেজ করে, এক্সিকিউশন তারা অন্যদেরকে ডোনেট করে দেয়। কিন্তু আমরা হচ্ছে কালেকশন থেকে ডোনেশন, এক্সিকিউশন সবকিছুই আমরা করতে পারি, কিন্তু আমাদের সেই ক্যাপাবিলিটি আছে, আমরা সেই এক্সপিরিয়েন্স নিতে পারি। ফান্ডের পরে আমরা আসলে এখন বলবো হচ্ছে অ্যাকাউন্টস নিয়ে। এই জিনিসটাতে রোটারেক্টররা খুবই দুর্বল। ইনফ্যাক্ট আমার ক্লাবেও আমরা যখন রোটারেক্ট ছিলাম, আমরা কিন্তু এই জিনিসটি খুব বেশি মেনটেন করতে পারতাম না। তার কারণ হচ্ছে আমরা এই বিষয়টাতে পরিচিত না। আমরা তো আসলে আমাদের যে বয়স, আমাদের বয়সটা তো আসলে এমন একটি বয়স, আমরা খুবই কি বলবো, যে নতুন কিছু করতে খুব উদ্গ্রীব থাকি, আমরা শুধু কাজ করতে চাই। কিন্তু এই যে রিপোর্টিং করা, অ্যাকাউন্টস মেনটেন করা, সেটি অ্যাপ্রুভ করানো, সেটি সার্কুলেট করা, এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো করতে চাই না। আমরা হয়তো ফান্ড কালেক্ট করছি, সেটা দিয়ে প্রজেক্ট করে ফেলছি, কিন্তু প্রজেক্ট শেষে যে একটা সুন্দর রিপোর্ট করা, এই অ্যাকাউন্টসটি মেনটেন করা, বছর শেষে কি অ্যানুয়াল রিপোর্ট দেওয়া, সেই জিনিসটা আমরা করি না। তবে এটি কিন্তু রোটারিতে ম্যান্ডেটরি, এবং রোটারিতেও আস্তে আস্তে অ্যানুয়াল মিটিংটি যেহেতু ইন্ট্রোডিউস করা হয়েছে, সেই অ্যানুয়াল মিটিং এর ম্যান্ডেটরি পার্ট হচ্ছে আগের বছরের অ্যাকাউন্টসটি দেওয়া, এবং রানিং ইয়ার যে ইয়ারটি চলছে সেই ইয়ারের হাফ ইয়ারলি অ্যাকাউন্টসটি সেখানে অ্যাপ্রুভ করানো। সো অ্যাকাউন্টসটি যদি অ্যাপ্রুভ হয়, তাহলে আমি যেটি প্রথমেই বলেছিলাম যে ফিনান্সে সবারই কনফিউশন থাকে, ক্লাব মেম্বারদের মধ্যে অনেকেই মনে করে যে আমি এত ডিউজ দিচ্ছি, এত ফান্ড কালেক্ট হচ্ছে, এগুলো যাচ্ছে কোথায়। আমরা যদি খরচের হিসাবটি সামনে দেখতে পারি এবং ফান্ড কোথা থেকে কালেক্ট হচ্ছে, কিভাবে খরচ হচ্ছে, এই হিসাবটি যদি বছর শেষে সব মেম্বারকে সার্কুলেট করা যায়, দেওয়া যায়, তাহলে ইউটিলাইজ হচ্ছে, কোথায় যাচ্ছে এবং কিভাবে হচ্ছে, এবং তাহলে সে আরো ফান্ড দেওয়ার জন্য ইন্টারেস্টেড হবে, এবং সে আমরা কালেক্ট করতে পারবো। এই কারণে অ্যাকাউন্টস মেনটেন করা উচিত, এবং অ্যাকাউন্টসটি ইভেন রোটারি ক্লাবকেও আমাদের অ্যাকাউন্টসটি দেখানো উচিত। সো এখন টাইম ফর রেজ হ্যান্ড। আমি মনে হয় সময়ের মধ্যে থাকার চেষ্টা করেছি, আমি একটু দেরিতে শুরু করলেও 45 মিনিটস আমার জন্য যে অ্যালোকেট ছিল, আমি মনে হয় তার মধ্যে আছে এখনো। তো যদি এই সুযোগ থাকে আমি আরো 2-1টা কোশ্চেন নিতে চাই, যদি ডিআরআই লেখা আমাকে সুযোগ দেয়। আর হ্যাঁ, শিওর ভাই, আমরা আমাদের পরবর্তী সেশনে যাব, বাট তার আগে 2-1টি কোশ্চেন আনসার সেশন আমরা নিয়ে নিব। শিওর। এনি হ্যান্ড রাইজ? Amanda, please. স্যার, ফান্ড রাইজিং প্রজেক্ট এক্সাম্পল আমার কাছে ক্লিয়ার না কোশ্চেনটা, আরেকবার বলতে হবে। ফান্ড রাইজিং প্রজেক্ট
অন্য কেউ কি বুঝতে পারবে? আমি আসলে বুঝিনি ফান্ড রেজিং প্রজেক্ট আমরা কিভাবে নিতে পারি, এটা কি কোশ্চেন? এনিওয়ান প্লিজ হেল্প, আসলে কোশ্চেনটা আমার কাছে ক্লিয়ার না। সেটা আমি চ্যাট বক্সে লিখে দিই। ইনভেস্ট তোমার আপনি কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, তুমি চ্যাট বক্সে লিখে দাও কোশ্চেন। ওকে, আমরা তাহলে সেই জায়গায় নেক্সট কোশ্চেন। আমরা নেক্সট কোশ্চেন, জি স্যার। হ্যাঁ হ্যাঁ প্লিজ। মাহফুজ, ঢাকা রোজবেল। আপনি আনমিউট করে কোশ্চেনটা করেন মাহফুজ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা স্যার যেটা বললেন আর কি, যে ডিস্ট্রিবিউট বা যে ইয়েটা আর কি, যে প্রিপেইড সিস্টেম, আসলে আমাদের ক্লাবগুলোতে তো প্রিপেইড নেওয়া হয় না, তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে আর কি চালু করতে পারি বা ক্লাবের সদস্যদেরকে বোঝাতে পারি আর কি, এটা একটু জানতে চাচ্ছিলাম আর কি, যদি উত্তর পাই ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি যে একটা 22 থেকে তো আমাদেরকে আড়াই দিতে হবে, তাই না? আমার যদি কমিউনিটি বেস ক্লাবে $8 করে দিতে হয় তাহলে প্রায় 700 টাকার মতো আসবে। আমাদের ডিস্ট্রিক্ট ডিউজ আছে কত, 250 টাকা। ক্লাবের আরো খরচ আছে। সো আমি যদি আমার ক্লাবের ডিউজ আমাকে 2023 থেকে 1200 থেকে 1500 টাকার মতো ডিউজ দিতে হবে, এটা ম্যান্ডেটরি, এটার কোনো বিকল্প নেই, যেটি এখন হয়তো অনেক ক্লাবই অনেক কম, তাই না? তো আমি যেটি 1 বছর পরে দিব সেটি আমি এই বছর থেকে, মানে নেক্সট 1 জুলাই থেকে আমি সেই ডিউজটি আমি আমার বাইলজে নিয়ে আসতে পারি। বাইলজে এনে যদি আমি অ্যাজ পার এক্সাম্পল বলি যে আমাদের স্পন্সরিং ক্লাব, আমি বলেছি যে 1200 টাকা ডিউজ ফিক্স করতে, পার মান্থে 100 টাকা করে ডিউজ দিবে প্রতিটি ক্লাব মেম্বার। কারণ আমাকে আসলে পেই করতে হবে, আড়াইতে পে করতে হবে 700 টাকার মতো, ডিস্ট্রিক্টে পে করতে হবে 250, সো সব মিলে আমাকে আসলে যে 1000-1200 টাকা আমাকে দিয়ে দিতে হবে। তো তাই যদি দিতে হয় তাহলে আমরা 1 জুলাই এই বছরই আমরা এই 1200 টাকা ডিউজটা ইমপ্লিমেন্ট করি। এর মধ্যে আড়াই ডিউজটা হয়তো এই বছর দিতে হবে না, তাহলে কি হবে, এই টাকাটা আমার কাছে থেকে যায়, আমি প্রিপেড বেসিসে ওই টাকাটা আমার ফান্ডে থাকে, আমি পরের বছরের ডিউজটা আমি ফান্ড থেকে দিই। এবং প্রতি বছর এটাই করবো যে আমি আগের টাকাটা কালেক্ট করবো, আগের বছর টাকা কালেক্ট করবো, পরের বছর আমি আড়াই ডিউজ দিই, আড়াই ডিউজটাই বড়। সো ওই ডিউজটা আমরা এভাবে দিব। এভাবে যদি আমরা নেক্সট ইয়ার, মানে একটা অপরচুনিটি যে আমরা যদি এই ডিউজটা পরের বছর, তাহলে 2022-23 থেকে শুরু না করে 21-22 থেকে যদি আমি শুরু করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমি যে প্রিপেডের যে এক্সাম্পলটা দিলাম কিংবা যে টেক্সটটি বললাম সেটি কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। তো আমি মনে করি যে প্রেসিডেন্টরা আমার মনে হয় যে এই জিনিসটি করতে পারে, এবং এতে দুটি লাভ হবে। একটা হচ্ছে যে আমার কোন মেম্বাররা টাকা দিচ্ছে থাকছে সেটি আমি জানি, এবং সেই অনুযায়ী আমি আমার রোস্টারে তাদেরই নাম দিব, আমি তাদেরই নাম রাখতে পারবো। তা না হলে আমি হয়তো নাম দিয়ে দিলাম, 20 জনের নাম দিয়ে দিলাম, পরে যখন টাকা তুলতে গেলাম তখন কিন্তু দেখা গেলো যে না 10 জন দিল আর 10 জন দিল না, যে 10 জনের নাম আমি আড়াইতে দিয়ে দিচ্ছি তাদেরকে কিন্তু আমার পে করতে হবে, তা না হলে কিন্তু ক্লাব কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু কি হবে, প্রেসিডেন্টের উপর বার্ডেন হবে কিংবা যারা ফিনান্সিয়াল তাদের উপর বার্ডেন হবে। কিন্তু আমি যদি প্রিপেড বেসিসে যাই তাহলে যাদের টাকা পাবো, যে না আমার ক্লাবে 20 জন মেম্বার আছে কিন্তু 12 জন টাকা দিচ্ছে, তাহলে আমি আড়াই টাকা, আর বাকি 8 জনকে বলছে কোনো টাকা না দিলে নাম থাকবে না, তুমি দাও, আর না হলে গুড বাই। তো এই সুযোগটি আমরা নেক্সট ইয়ার আমরা এই প্র্যাকটিসটি, আমার মনে, এটা আসলে আমার একেবারেই ব্যক্তিগত একটি অভিমত, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটি আমরা ক্লাব লেভেলে, আমরা ক্লাবে যারা লিডার আছে আমরা এই জিনিসটি চিন্তা করতে পারি। থ্যাংক ইউ, আমি কিছুটা বোঝাতে পেরেছি। স্যার আমান্ডার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে ফান্ড রাইজিং প্রজেক্টের কিছু এক্সাম্পল যদি দিতেন ভালো হতো। ওকে, থ্যাংক ইউ। ফান্ড রেজিং প্রজেক্টে মানে আমি ফান্ড রেজ করবো, কেন রেজ করবো, তাই না? আমি ফান্ড রেজটা করবো কেন, এটি হচ্ছে আগে পারপাসটি করতে হবে। আমি কমিউনিটির ভালো কোনো কাজ করতে চাই, তার জন্য আমি ফান্ড রেজ করবো। আমি যদি বলি যে আমি আমার ক্লাব মেম্বারদের নিয়ে পিকনিক করতে যেতে চাই, তাহলে কি মানুষজন আমাদেরকে টাকা দিবে? দিবে না। সো আমাকে এরকম কস্ট বেস কিছু ইস্যু সামনে নিয়ে আসতে হবে। যেমন এখন করোনা চলছে, খাবার দিতে চাই, সো সেই খাবার দিতে হলে আমাদেরকে টাকা লাগবে, তখন ফান্ড লাগবে, এই ফান্ডটা রেজ করতে হবে। রেজ করার জন্য কি করতে হবে, যে আমরা হয়তো রোটারি ক্লাবে যেতে পারি কিংবা সমাজে বিভিন্ন ধনী ব্যক্তি আছে তাদের কাছে আমরা অ্যাপিল করতে পারি যে না আমরা ঠিক করেছি যে আমরা প্রতিদিন 100 লোককে রান্না করা খাবার দিই, যেমন এই আহার প্রতিদিন ডিস্ট্রিক্ট প্রজেক্ট হচ্ছে, এখানে ডিস্ট্রিক্ট থেকে ফান্ডিং হচ্ছে, ডিস্ট্রিক্টের বিভিন্ন ক্লাব ফান্ড করছে, কিন্তু আমরা রোটারি ক্লাব থেকে পারি। এটা ফান্ডের জন্য আমরা যখন অ্যাপিল করবো তখন অনেকেই কিন্তু হবে।
আমার বাসায় মানুষজন হয়তো মানুষজনকে খাওয়াতে চায়, কিন্তু তারা এই করোনার সময় রান্না করে রাস্তায় দাঁড়িয়ে ডিস্ট্রিবিউট করবে, কোথায় দিবে না দিবে এই জন্য হয়তো তারা করে না। কিন্তু তারা যদি একটা সুযোগ পায় যে না আমি 500 টাকা 1000 টাকা দিলে 10 জনকে তারা একটা কোন সংস্থা ডিস্ট্রিবিউট করবে, তাহলে কিন্তু আমি মধ্যে থাকি। মানুষজন ভালো কাজ করতে চায়, কিন্তু তাদের কাছে যখন এই জিনিসগুলো সামনে নিয়ে আসা হবে তখন পাবে। আগে একটা সময় ছিল যে আমাদের সময় আমরা ক্যান্সারে আক্রান্ত আমাদের রোটার এক বন্ধু কিংবা পরিবার আত্মীয় স্বজনের জন্য আমরা কনসার্ট করতাম, ওপেন এয়ার কনসার্ট হতো, সেই কনসার্টে আমরা টিকিট সেল করতাম। সেই টিকিট সেল করে যে ফান্ডটা উঠতো, যারা হয়তো ব্যান্ডের যারা পারফর্ম করতো তারা হয়তো আমাদেরকে ফ্রি পারফর্ম করতো, কারণ যেহেতু চ্যারিটি। আবার অনেক জায়গা থেকে আমরা বিভিন্ন স্পন্সর পেতাম, কিন্তু আমরা যে টিকিটের প্রাইসটা পেতাম তার একটা বড় অংশ আমরা হচ্ছে যে বিভিন্ন দুস্থ মানুষের সেবায় আমরা কিন্তু দান করতে পারতাম। তো ফান্ড রেজার এরকম বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন ভাবেই ফান্ড রেজ করা যায়, কিন্তু মেইন জিনিস হচ্ছে আগে কস্ট ঠিক করতে হবে। আমি ফান্ডটা দিয়ে কি শীতের সময় আমরা শীত বস্ত্র কালেক্ট করতে পারি, তাই না? আমি ফান্ড কালেক্ট না করে আমি কিন্তু এই ডোনেশন হিসেবে এটি কালেক্ট করতে পারি। আবার অনেক ফুড কোম্পানি আছে, সেই ফুড কোম্পানি আমরা বিভিন্ন ফুড আইটেম কালেক্ট করে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করতে পারি। সো শুধুমাত্র ফান্ডও না, কাইন্ডও আমরা কিন্তু রেজ করতে পারি। এইভাবেই আমরা ফান্ড রেজ করতে পারি। থ্যাংক ইউ। সময় যদি না থাকে ধন্যবাদ স্যার আপনার চমৎকার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আজকে আমরা রোটারি একটা 3টি খুব মূল্যবান বিষয়, রোটারি লার্নিং সেন্টার, রোটারি বাইলস এবং ক্লাব ফাইন্যান্স নিয়ে আমরা আলোচনা শুনলাম স্যারের কাছ থেকে। আশা করি সকলে মনোযোগ দিয়ে শুনেছেন এবং উপকৃত হয়েছেন, যেটি রোটারি একটা পথ চলার ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা রাখবে। এই পর্যায়ে আমি আমার ডিআরআর কে আমাদের ফ্লোরটি হ্যান্ড ওভার করছি। ডিআরআর মোস্তাফিজ।